আজ যে বইটি রিভিউ করছি এটা একটি হল্যান্ডের রূপকথার গল্প। আশা করছি আমার বকবকানি শুনেই রাজকুমারী ও বুনোহাঁসের গল্পের মলাটের ভুবন হতে রূপকথার গল্প শুনে আসতে পারবেন। আর না পড়া গল্প উপন্যাসও পড়া হয়ে যাবে আপনাদের। আমি বইটি শর্ট না ফুল রিভিউ করছি হল্যান্ডের রূপকথার গল্পের ঝুড়ি হতে। আপনারা চাইলে যে কোনো ওয়েবসাইট থেকে বইটির পিডিএফ খুব সহজে ডাউনলোড করে অথবা অনলাইনে অথবা লাইব্রেরি থেকে ক্রয় করে নিয়ে পড়তে পারবেন। আশা করি অনেক ভালো লাগবে। অনেক আগের দিনের কথা। এক দেশে ছিল এক রাজা আর ছিল এক রানী। সাগরের তীর হতে দেশটি ছিল অনেক দূরে। রাজার ছিল 11টি ছেলে আর একটি মেয়ে। মেয়েটিকে রাজা অনেক আদর করত। রাজা আদর করে নাম রাখলো এলিজা। রানী আর ছেলে মেয়ে নিয়ে রাজার ছিল খুব সুখের সংসার। রাজ্য জুড়ে তার ছিল অনেক সুনাম। প্রজারা রাজাকে খুব ভালোবাসে। একদিন রাজার সংসারে দুঃখ নেমে এলো। হঠাৎ করে রানী মারা গেল। রাজ্য জুড়ে দুঃখের বন্যা বয়ে গেল। কিন্তু রানী ছাড়া তো আর রাজ্য চলে না। তাই মনে অনেক দুঃখ নিয়ে রাজা আবারও বিয়ে করলেন। কিন্তু নতুন রানী ছিল খুবই দুষ্ট। সে রাজার 12 ছেলে মেয়েকে একদম আদর করত না। সে সব সময় তাদের বিরুদ্ধে রাজার কাছে নানা কথা বলতো। এভাবে বলতে বলতে রাজার মন এক সময় বিষিয়ে গেল। রাজা রানীর কথায় তার ছোট্ট মেয়ে এলিজাকে গ্রামে পাঠিয়ে দিল। সেখানে এলিজা চাষিদের সঙ্গে কাজ করবে, তাদের সঙ্গেই জীবন কাটাবে। রানী ছেলেদের সম্পর্কে আরো অনেক খারাপ কথা বলা শুরু করলো রাজার কাছে। এক সময় রাজা তার 11 ছেলেকে ত্যাগ করলো। এতেও রানীর মন খুশি হলো না মোটেও। ছেলেদের অনেক দূরে কোথাও পাঠিয়ে দিতে হবে, ওরা যাতে এ রাজ্যে আর কখনো আসতে না পারে। নতুন রানী ভেতরে ভেতরে অনেক জাদু জানতো। একদিন সে জাদু করে ছেলেদের উদ্দেশ্যে বলল, ইচিং বিচিং ফ্রুত, এ মুহূর্তে তোমরা বনের পাখি হয়ে যাবে আর কখনো কথা বলতে পারবে না। এ কথা বলার সঙ্গে সঙ্গে রাজপুত্ররা 11টি চমৎকার বুনো হাঁসে পরিণত হলো আর উড়ে চলে গেল বহু দূরে। দিন যায় মাস যায়, এলিজা এখন অনেক বড় হয়েছে। তার বয়স এখন 15। একদিন এলিজাকে দেখার জন্য রাজার মন খুব ছটফট করছিল। তখন সে দূতকে পাঠিয়ে দিল এলিজার কাছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে এলিজা রওনা হয়ে গেল। কিন্তু দুষ্ট রানী ছদ্মবেশে পথে লুকিয়ে রইল। এলিজা এ রাস্তা দিয়েই আসছিল। রানী তাকে পেয়ে তার মুখে কাঠবাদামের কালচে রস ঢেলে দিল। তারপর এলিজার চুলগুলো ভালোভাবে এলোমেলো করে দিল। এলিজা প্রাসাদে ঢুকে রাজাকে কুর্নিশ করল। কিন্তু কোনোভাবেই রাজা এলিজাকে চিনতেই পারল না। এ ঘটনায় এলিজা অনেক দুঃখ পেল। সে রাজপ্রাসাদ থেকে বের হয়ে কাঁদতে কাঁদতে মেটো পথ ধরে এগিয়ে চলল। আকাশে যখন সূর্য ডুবে ডুবে অবস্থা, তখন এলিজা একটা বড় বনের পাশে এলো। সারাদিনের ক্লান্তি তাকে আচ্ছন্ন করে রেখেছে। সে বনের পাশে ঘাসে ঘুমিয়ে পড়ল। যখন তার ঘুম ভাঙল, তখন সে দেখতে পেল তার পাশ দিয়ে বয়ে চলেছে একটা নদী। আর ওই নদীর পানি ছিল খুবই স্বচ্ছ, ঝকঝক করছে। এলিজা ঝটপট পানিতে নেমে গেল এবং ডুব দিয়ে গোসল করল। নদীর স্বচ্ছ পানি এলিজার মুখের সমস্ত কালি ধুয়ে নিল। সঙ্গে সঙ্গে এলিজা আবার আগের মতো রূপসী হয়ে গেল। রাজকুমারী এলিজা আবার বনের ভিতর দিয়ে হাঁটা শুরু করলো। কিছু দূর যেতেই তার সঙ্গে দেখা হলো এক বুড়ির। এলিজা বুড়িটিকে সালাম দিয়ে তার ভাইদের কথা জিজ্ঞেস করল। বুড়ি বলল, আমি এ পথে কোনো রাজপুত্রকে যেতে দেখিনি, তবে আমি সাগর সৈকতে সোনার মুকুট পরা 11টি বুনো হাঁস দেখেছি। এলিজা নদীর স্রোতের সঙ্গে পা মিলিয়ে চলতে শুরু করল। এক সময় নদী এসে সাগরে পড়ল।
এলিজার পথ চলা শেষ হলো। সৈকতে ঘুরতে ঘুরতে সে বুনো হাঁসের 11টি সাদা পালক পেল। আর সন্ধ্যের সময় সে আকাশের দিকে তাকিয়ে হাঁসগুলোকে দেখতে পেল। মাথার সোনায় মুকুট পরা 11টি বুনো হাঁস লাইন ধরে উড়ে যাচ্ছে। দেখলে মনে হয় যেন একটি সাদা ফিতে উঠছে। হাঁসগুলি ধীরে ধীরে নিচে নেমে এলে এলিজার পাশে এসে দাঁড়ালো। সূর্য যখন পশ্চিম আকাশে অস্ত গেল তখন পাখিগুলোর শরীর থেকে সব পালক ঝরে গেল এবং এলিজা তার 11 ভাইকে ফেরত পেল। বড় ভাই এলিজাকে জানালো যে সূর্য ডুবে গেলে তারা মানুষ হয়ে যায়, কিন্তু সূর্য ওঠার সঙ্গে সঙ্গে ওরা আবার পাখি হয়ে যাবে। সে আরও জানালো ওরা 7 সমুদ্র 13 নদী ওপারে থাকে, তবে বছরে ওরা মাত্র 8 দিনের জন্য প্রিয় মাতৃভূমিতে আসতে পারে। পরের দিন ভোরে ভাইয়ের একটা চাদরে এলিজাকে বসালো। এরপর চাদরের কোণগুলো কামড় দিয়ে ধরে এলিজাকে উড়ে নিয়ে চলল 7 সমুদ্র 13 নদীর ওপারে। এলিজাকে নিয়ে ওরা সারাদিন ধরে উড়ে চলল। ঠিক সন্ধ্যের আগে ওরা নেমে এলো এক সবুজ দ্বীপে। দ্বীপটি খুব সুন্দর, চারিদিকে সারা দিন সারা রাত শুধু সাগরের ঢেউ খেলা করে চলেছে। সারাদিন পরিশ্রমের পর ভাইয়েরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল, কিন্তু সাগরের দিকে তাকিয়ে থেকে এক সময় এলিজাও ঘুমে পড়ল। দিকে ঘুমের মাঝে এলিজা এক পরীকে স্বপ্ন দেখল। পরীর নাম ছিল মর্গান লিভি। পরী এলিজাকে বলল, তুমি ইচ্ছে করলে তোমার ভাইদের বাঁচাতে পারো। তুমি যদি তাদের প্রত্যেকের জন্য একটা করে জামা বুনে দিতে পারো তাহলে তারা আবার মানুষ হয়ে যাবে। তবে এজন্য কাঁটাওয়ালা পাতা থেকে সুতা তুলতে হবে এবং সেই সুতা দিয়েই জামা বুনতে হবে। পরীর কথা শুনে এলিজা খুব খুশি হলো। সে বলল, আমি আজই জামা বোনার কাজ শুরু করতে চাই। পরী বলল, এখানে আরো কঠিন শর্ত আছে। সবগুলো জামা বানানো শেষ হবার আগে মুখে কোনো কথা বলা যাবে না। যদি তুমি একটা কথাও বলো তাহলে তোমার ভাইয়েরা মারা যাবে। পরীর কাছে এ কথা শুনে এলিজা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়ল। সে জঙ্গল থেকে বিভিন্ন রঙের কাঁটাওয়ালা পাতা জোগাড় করে আনল। তারপর সেগুলো থেকে অনেক কষ্টে সুতা বের করতে শুরু করলো। তার হাতে কাঁটা বিঁধে বিঁধে রক্ত গড়িয়ে পড়তে লাগলো, তবুও সে থামল না। সেদিন বনে এক রাজা এসেছিলেন শিকার করতে। তিনি ওই পথ দিয়েই যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন এলিজাকে। অপূর্ব সুন্দরী একটি মেয়ে এই গহীন অরণ্যে বসে কি করছে। রাজার খুব কৌতূহল হলো, কিন্তু এলিজার কাছে গিয়ে সে কি করতেছে তা জানতে চাইলেন। কিন্তু এলিজা কোনো উত্তর দিল না, কারণ সে জানে যদি সে একটি কথাও বলে তাহলে তার ভাইয়েরা মারা যাবে। অসহায় ও বোবা ভেবে মেয়েটির প্রতি রাজার অনেক দয়া হলো। তিনি এলিজাকে ঘোড়ায় উঠিয়ে রাজপ্রাসাদে নিয়ে এলেন। কিছুদিন পর রাজা এলিজার রূপ গুণে মুগ্ধ হয়ে তাকে বিয়ে করলেন। রানী হয়েও এলিজার মন ভালো হলো না। সে সব সময় কাঁদে। এলিজার কান্না থামাবার জন্য রাজা জঙ্গল থেকে এলিজার বানানো জামা, রেখে আসা সুতা ও কাঁটাওয়ালা পাতাগুলো আনিয়ে দিলেন। এলিজার এসব কীর্তি দেখে রাজার এক মন্ত্রী তাকে সন্দেহের চোখে দেখে। মন্ত্রী ভাবছে এলিজা একজন জাদুকর। সে এলিজাকে সব সময় চোখে চোখে রাখে। কথাটি সে রাজার কানেও তুলেছে, কিন্তু রাজা সে কথা বিশ্বাসই করেনি। এলিজা রাতভর জেগে ভাইদের জন্য জামা বোনে। একদিন গভীর রাতে তার সুতা ফুরিয়ে গেল। সে দৌড়ে প্রাসাদের বাইরে এলো কাঁটাওয়ালা পাতা সংগ্রহ করার জন্য। এলিজা দ্রুত পায়ে গোরস্থানের দিকে গেল। সেখান থেকে সে অনেক পাতা সংগ্রহ করে নিয়ে এলো। মন্ত্রী এলিজাকে রাতে গোরস্থানে যেতে দেখে রাজাকে তা জানালো। পরের দিন এলিজা যখন আবার গোরস্থানে গেল তখন রাজা নিজের চোখে তা দেখলেন। এখানে সাধারণত রাতের বেলা জাদুকররা ব্যাঙ ধরতে আসে নানা রকম জাদু করার জন্য। নিজের চোখে এলিজাকে এখানে দেখে রাজা তার মন্ত্রীর কথায় বিশ্বাস করলেন। এলিজা অবশ্যই একজন জাদুকর, নইলে সে এত রাতে একা একা গোরস্থানে যেত না। রাজা এলিজার মৃত্যুদণ্ড ঘোষণা করলেন তখন।
এলিজাকে জেলখানায় বন্দি করা হলো। তবে সে যে কদিন বেঁচে থাকবে ততদিন জামা বুনে সময় কাটাতে পারবে। সেজন্য জামা, সুতো ও পাতাগুলো তার সঙ্গে দেওয়া হলো। এলিজা ভাবল হয়তো এ জীবনে আর তার ভাইদের সঙ্গে তার আর দেখা হবে না। তবু সে মনোযোগ দিয়ে জামা বুনতে থাকল। ধীরে ধীরে এলিজার জীবনের শেষ দিন ঘনিয়ে এলো। তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হলো। রাজ্য মানুষের ভিড় পড়ে গেল চারিদিকে। এলিজার চেহারা আলুথালু, চুল এলোমেলো হয়ে আছে। এলিজার কোনো দিকে খেয়াল নেই। সে দ্রুত হাতে জামা বুনে যাচ্ছে। মরার আগে জামা বুনে শেষ করতে হবে। কোনো দিন যদি ওর ভাইয়েরা এগুলো পায় তাহলে তারা আবার রাজকুমার হবে। চারিদিকে দেখতে আসা দুষ্ট লোকেরা বলতে শুরু করলো, দেখো দেখো জাদুকর মেয়ের অবস্থা, চলো আমরা ওই জাদুর জামাগুলো টেনে ছিঁড়ে ফেলি। এই বলে দুষ্ট লোকেরা সত্যি সত্যি এলিজার দিকে আসতে শুরু করলো। এলিজা ভয় পেয়ে গেল। সত্যি সত্যি কি ওরা জামা ছিঁড়ে ফেলবে? ঠিক সে সময় আকাশ থেকে 11টি বুনো হাঁস নেমে এলো এবং এলিজার চারপাশ ঘিরে দাঁড়ালো। এলিজার তখন আর সময় নেই। শেষবারের মতন ভাইদের দেখে সে খুব খুশি হলো। সে তাড়াতাড়ি করে তার বোনা 11টি জামা 11 ভাইয়ের দিকে ছুঁড়ে দিল। আর অমনি বুনো হাঁসগুলো সুদর্শন রাজপুত্র হয়ে গেল। তখন এলিজা কথা বলতে পারবে। সে হাসি মুখে চিৎকার দিয়ে রাজাকে বলল, এখন আমার আর কোনো অসুবিধা নেই। আমি এখন কথা বলতে পারবো। আমার কোনো দোষ নেই। বোনের সঙ্গে সঙ্গে 11 ভাই এক সুরে বলল, আমাদের বোন নির্দোষ। বড় ভাই এগিয়ে এসে রাজাকে সব ঘটনা বলল। বড় ভাইয়ের কথা শুনে রাজা খুব খুশি হলেন। তিনি এলিজাকে আবার আপন করে নিলেন। তিনি এলিজাকে খুশি হয়ে একটা সোনার পালক উপহার দিলেন। রাজা এবং এলিজা তার 11 ভাইকে সঙ্গে নিয়ে প্রাসাদে ফিরে এলো। রাজ্যের মানুষ এই খবর শুনে খুব খুশি হলো। রাজ্য জুড়ে বয়ে গেল আনন্দের ঢেউ। রাজার বাড়িতে 11 ভাইকে নিয়ে 11 দিন ও 11 রাত উৎসব চলল। এভাবে শেষ হয়ে গেল হল্যান্ডের রূপকথা।